সন্ধির তৃতীয় পর্বে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। এর আগে যে দুটি পর্ব করেছিলাম, প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সন্ধির সাধারণ ধারণা নিয়ে, অর্থাৎ সন্ধি কয় প্রকার কী কী সেখানে বলেছি। সন্ধি 5 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি। আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি স্বরসন্ধি নিয়ে, সেখানে স্বরসন্ধির 17 রকম ভাগকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং 19টা উদাহরণ সহযোগে পুরোটা বোঝানোর চেষ্টা করেছি। আজ আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। ব্যঞ্জন সন্ধির এই আলোচনায় প্রথমেই বলে রাখতে চাই যে আমরা ব্যঞ্জন সন্ধিটিকে ভালো করে বোঝবার চেষ্টা করব। তবে হ্যাঁ, একথা প্রাসঙ্গিক এবং বলে রাখা উচিত যে আজকের এই ভিডিওটা দেখবার পরেই যে তোমরা একেবারে পাকাপাকিভাবে সন্ধিতে একেবারে দড় হয়ে উঠবে, সন্ধি তোমাদের নির্ভুল একেবারে সঠিক হয়ে যাবে, এ কথা বলা উচিত নয়। কেননা একটা কথা প্রচলিত আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আমরা যদি প্র্যাকটিস করি, অনুশীলন করি, আমরা নিশ্চয়ই পারবো। তো সন্ধি এমন একটি বিষয়, খুব বড় একটি বিষয়, এবং ব্যঞ্জন সন্ধি তো ভীষণ বড় একটি বিষয়। সেখানে ভুলচুক হয়তো একটু আধটু আমাদের হবে, এর পরেও, আজকের ভিডিও দেখবার পরেও। তো আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেই ভুলগুলোকে ঠিক করতে থাকবো। যত প্র্যাকটিস করব তত আমাদের ভুলের সংখ্যা কমতে থাকবে। আর কথা না বাড়িয়ে এরপর আমরা চলো শুরু করছি আমাদের আজকের আলোচনা ব্যঞ্জন সন্ধি নিয়ে। ব্যঞ্জন সন্ধি 3 রকমের হয়। প্রথম স্বরের সঙ্গে ব্যঞ্জন, দ্বিতীয় ব্যঞ্জনের সঙ্গে স্বর এবং তৃতীয়ত হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন। এই বিষয়ে আমরা আগেই কথা বলেছি, এখানে নতুন কিছু বলবার নেই। একটা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে এই দুটো আলোচনা করা এবং সেটার বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখানো খুব কঠিন ব্যাপার। প্রায় 52 রকমের কিন্তু ভাগ রয়েছে, সেগুলো সব কটা দেখানোর যে সম্ভব হবে তা নয়। যদি তোমাদের আরও ডেপথের জানার প্রয়োজন হয়, যদি তোমাদের আরও গভীরে জানার প্রয়োজন হয়, যদি তোমাদের খিদে আরও থাকে, তাহলে তোমরা জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যে সামনের ভিডিওতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, ডেপথে আলোচনা করতে আলাদা করে। তো চলো শুরু করছি। সময় সংক্ষিপ্ততার কারণে আগের দিনের মতনই আমি কতগুলো উদাহরণ লিখে দিয়েছি। এবার এই উদাহরণগুলো থেকে আমরা সূত্রে পৌঁছানোর চেষ্টা করি। একচ্ছত্র, 1 যোগ ছত্র, আচ্ছা আচ্ছাদন, আ যুক্ত ছাদন। আমি একটু দ্রুত এগোবো, কেননা ভিডিওটা না হলে ভীষণ বড় হয়ে যাবে। বিচ্ছিন্ন, বি যোগ ছিন্ন, আচ্ছা গায়ত্রী ছন্দ, গায়ত্রী যুক্ত ছন্দ, গায়ত্রী ছন্দ। অনুচ্ছেদ, অনুযুক্ত ছেদ, অনুযুক্ত ছেদ। তো আগের দিনের মতনই একবার আমি প্রথমটা দেখাবো। একচ্ছত্র 1 কীভাবে হয়, এ যুক্ত কয় হসন্ত যুক্ত অ, 1 হয়ে গেল। এবার ছত্র, 6 হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ, ছত্র। তো এখানে যে সন্ধিটা হলো, এখানে দুটো সন্ধি হওয়াতে একটা এক্সট্রা জিনিস এলো, সেটা হচ্ছে এখানে চয় হসন্ত একটা যুক্ত হয়েছে। কি হয়েছে না, 1-এর কয়ের সঙ্গে কি আছে, অ আছে। এই অয়ের সঙ্গে এই ছ যুক্ত হওয়াতে আলটিমেট ফল হয়েছে চয়ের 6। আমরা যদি প্রত্যেকটি পরপর দেখি, তাহলে সব কটাতেই একইভাবে বেরিয়েছে, প্রত্যেক কটাতে চয় 6 বেরিয়েছে। চয় 6টা প্রত্যেক কটাতে বেরিয়েছে এবং এটাই হচ্ছে সূত্র। তো এখান থেকে আমরা কি সমাধানে পৌঁছতে পারলাম যে স্বরবর্ণ, আচ্ছা এখানে লিখি, স্বরবর্ণ যোগ 6, স্বরবর্ণের সঙ্গে যদি 6-এর সন্ধি হয়, তাহলে সেখান থেকে কি উত্তর বেরোয়, চয়ের তলায় 6। তাহলে এটাই হচ্ছে সূত্র। আমাদের 1 নম্বর সূত্র কমপ্লিট হয়ে গেল। আমাদের এই 1 নম্বর সূত্র, যেটা কিনা এখানে রয়েছে। 1 নম্বর সূত্রে কী ছিল, স্বরবর্ণের সঙ্গে যদি 6 যুক্ত হয়, তাহলে কি হবে না, চয় 6 হবে। দেখো, 1-এর সঙ্গে ছত্র, একচ্ছত্র, চয় এসছে। আয়ের সঙ্গে ছাদন, আচ্ছাদন এসছে। বিয়ের জন্য সঙ্গে ছিন্ন, বিচ্ছিন্ন হয়ে গেছে, চয় 6 হয়েছে। গায়ত্রীযুক্ত ছন্দ ছিল, গায়ত্রীর ছন্দ হয়েছে, এবং অনুচ্ছেদ, অনুযুক্ত ছেদ ছিল, অনুচ্ছেদ হয়েছে। তো এরপর আমরা ব্যঞ্জনের সঙ্গে স্বরের যে উদাহরণ আছে সেইগুলোর দিকে যাই। আমরা 2 নম্বর সূত্রে চলে এসেছি। 2 নম্বর সূত্রটা কি না, ব্যঞ্জনের সঙ্গে স্বরের সন্ধি হবে। তো চলো এগুলোকে ভেঙে দেখার চেষ্টা করি। দিগন্ত, দিক যুক্ত অন্ত, দিগন্ত। আশা করছি আগের দিন তোমরা সন্ধি যতদূর বুঝেছো তার থেকে নিজেরা করার চেষ্টা করলে হয়তোবা অনেকটা ঠিক হয়ে যাবে, অনেকাংশে ঠিক হবে। জগদীশ, জগদীশ কী হবে, জগৎ যুক্ত ঈশ, আচ্ছা স্বরানন, ষট যুক্ত আনন, আচ্ছা সুবন্ত, সুপ যুক্ত অন্ত, সদাশয়, সৎ যুক্ত আশয়। আচ্ছা, তো এইবার আমরা এটার সূত্রে পৌঁছানোর চেষ্টা করি। দেখো এইখানে যে সন্ধিগুলো হয়েছে প্রত্যেক কটারই সন্ধির, দেখো এই শেষের
শেষের বস্তুগুলোকে একটু লক্ষ্য করার চেষ্টা করো। যেহেতু এগুলো সবকটাই ব্যঞ্জনে আছে তাই এদের শেষে হসন্ত থাকবে, ব্যঞ্জনের সঙ্গে যেহেতু সন্ধি হচ্ছে। তো খাঁটি ব্যঞ্জন নির্দেশ করার ক্ষেত্রে আমরা হসন্ত ব্যবহার করি। দিক, জগৎ, ষট, সুপ, সৎ সবকটাতেই হসন্ত আছে। খণ্ডত্ব মানে হচ্ছে তয় হসন্ত। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি বর্গ, আমরা বর্গ জানি, নিশ্চয়ই আমরা বর্গ জানি। বর্গে কি আছে? ক চ ট থ প, ক চ ট ত প। এবার ক ছ ট ত পকে যদি ভরাট করি তাহলে কি হবে? ক খ গ ঘ উম চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। এবার এই বর্গ সম্পর্কে যদি না জেনে থাকি তাহলে কমেন্ট করো, পরে অবশ্যই এই নিয়ে ভিডিও করব। আচ্ছা, বর্গ আমাদের ব্যঞ্জন বর্ণের যতগুলো বর্ণ আছে তার মধ্যে এরকম 25টা বর্ণ এইভাবে ধরা হয়, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এবার দেখো এই বর্গের প্রথম ধ্বনিগুলোর সঙ্গে সন্ধি হচ্ছে। প্রথম ধ্বনিগুলোর সঙ্গে সন্ধি হচ্ছে কার? প্রথম ধ্বনিগুলোর সঙ্গে যদি স্বরধ্বনির সন্ধি হয়, প্রথম স্বরধ্বনি বা বর্ণ, আমি প্রথম দিনে বলেছিলাম বর্ণ বলাটা উচিত বেশি। তো প্রথম যে বর্ণগুলো আছে, বর্গের প্রথম বর্ণগুলোর সঙ্গে যদি স্বরবর্ণ যোগ করি, দেখো এখানে স্বরবর্ণ অ, দীর্ঘ ই, আ, অ, আ, যাই হোক যেটাই আছে, তো এদের যদি সন্ধি করি তাহলে এরা কি করবে? এরা শিফট করবে। এরা শিফট করে কোথায় যাবে? এরা বর্গের তৃতীয় বর্ণে পরিণত হবে। তো যেখানে ক আছে সেটা গ হয়ে যাবে। দেখো এখানে ক ছিল দিক যুক্ত অন্ত, দিগন্ত হয়ে গেছে। আচ্ছা, যেখানে চ থাকবে সেটা জ হয়ে যাবে, এখানে নেই উদাহরণ। ট আছে যেখানে, সেখানে ড হয়ে যাবে। দেখো এখানে স্বরানন যেখানে আছে, ট আছে, এখানে ডয় শূন্য র হয়েছে। এই ডটাকে আমাদের ডয় শূন্য র ধরেই এগোতে হবে। ডটা যেখানে আছে সেখানে হয় ড হবে, নয় ডয় শূন্য র হবে, এটাই নিয়ম। তো তোমরা এটা মনে রাখবে। আর ত আছে যেখানে, সেখানে দ হয়ে গেছে। দেখো এখানে তয়ের উদাহরণ নিশ্চয়ই আমরা পাবো। সৎ, খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত ছিল, সেটা হয়ে গেছে সদাশয়। সুপ, এখানে প ছিল, সেটা ব হয়ে গেছে। তো বর্গের প্রথম বর্ণের সঙ্গে যদি স্বরসন্ধি হয়, বর্গের প্রথম বর্ণের সঙ্গে যদি স্বরধ্বনির সন্ধি হয় তাহলে সেটা কি হবে না, সেটা শিফট করে যাবে ওই বর্গের, যে বর্গের প্রথম ধ্বনির সঙ্গে সন্ধিটা হলো সেই বর্গটা কোথায় চলে যাবে? 3 নম্বর। সেই বর্গের প্রথম ধ্বনিটা 3 নম্বর বর্গের 3 নম্বর ধ্বনিতে পরিণত হবে। তো আশা করছি বুঝতে পেরেছো, খানিকটা হলেও বুঝতে পেরেছো। ভিডিওটা বারবার দেখো, বারবার দেখে বুঝবার চেষ্টা করো। আমরা পরের যে উদাহরণ আছে সেটার মধ্যে যাবো। তাহলে আমাদের দুটো জিনিস হয়ে গেল, একটা হচ্ছে স্বরের সঙ্গে ব্যঞ্জন, একটা হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে স্বর। এরপর আমরা একটুখানি পরিষ্কার করে নেব বোর্ডটা। তো আমরা চলে এসেছি এবার ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনে। আমাদের এই যে 3 নম্বর ফর্মুলা, এই 3 নম্বর মানে 3 থেকে 11 যে ফর্মুলাগুলো আমরা পাবো সেটা হচ্ছে এই ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের এই অংশে আমরা পাবো। তো এই অংশে আমরা এবার পরপর এগোবো। প্রথম সূত্র এই অংশ থেকে আমি এখানে বড় করে 3 নম্বর লিখেছি ওই কারণে। এরপর আমরা নম্বর ধরে এগোবো। প্রথমে আছে বাকযন্ত্র, আমি এখানে লিখছি বাক যুক্ত যন্ত্র। আশা করি এর আগের সমাধান থেকে তোমরা এটা করতে পেরেছো। স্বরভুজ, ষট যুক্ত ভুজ, স্বরভুজ। আচ্ছা, দিগন্ত, দিক যুক্ত অন্ত, দিগন্ত। পাঁচজন, এটা দিগ্গজ আছে, দিক যুক্ত গজ। পাঁচজন, পাঁচ যুক্ত জন, পাঁচজন। একদিন, এত যুক্ত দিন, হয়ে গেল একদিন। তো এখানে আবারও সেই একই কথা, আমি আবারও লিখছি ক, চ, ট, ত এবং প। এখানে এই বর্গের মধ্যে কি কি আছে? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এখন এইখানে কি হবে? এবার এই প্রথম বর্গের প্রথম ধ্বনির সঙ্গে আমাদের সন্ধিগুলো হচ্ছে। দেখো ক, ট, চ, ত এগুলো সবই প্রথম ধ্বনি। দেখো ত, ট, চ, ক, চ ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এবার কয়ের সঙ্গে যখন অন্য ধ্বনির সন্ধি হচ্ছে, এখানে কোন ধ্বনিগুলোর সন্ধি হয় এখানে সবকটা দেখানো সম্ভব হয়নি। এই বর্গের প্রথম ধ্বনির সঙ্গে যদি তৃতীয় অথবা চতুর্থ ধ্বনির সন্ধি হয়, ভালো করে বুঝবে, এটা প্রথম ধ্বনি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। বর্গের তৃতীয় ধ্বনির সাথে যদি
বর্গের প্রথম ধ্বনির সাথে যদি তৃতীয় এবং চতুর্থ ধ্বনির সন্ধি হয় তাহলে সেটা শিফট করে যায়, তাহলে সেটা তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। তাহলে 3 নম্বর সূত্র কি, যে বর্গের প্রথম ধ্বনির সঙ্গে যদি তৃতীয় অথবা চতুর্থ ধ্বনির সন্ধি হয় তাহলে সেটা কি হয়, তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। এটাকে বলা হয় ঘোষীভবন। এই ব্যাপারটাকে বলা হয় ঘোষীভবন। বর্গের তৃতীয় এবং চতুর্থ যে ধ্বনি সেগুলো হচ্ছে সঘোষ ধ্বনি। বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি কি হয়, সঘোষ ধ্বনি। তো দেখো, বাক যুক্ত যন্ত্র বাকযন্ত্র, ষট যুক্ত ভুজ ষড়ভুজ, দিক যুক্ত গজ দিগ্গজ, এখানে কটা গ হয়ে গেছে, 5 যুক্ত জন চটা জ হয়ে গেছে, এত যুক্ত দিন তটা দ হয়ে গেছে। দেখো, তটা দ হবে, কটা ড হবে, চটা জ হবে, কটা গ হবে। তো দেখতে পাচ্ছ এই যে এই 3 নম্বরে শিফট করে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরেরটাই যাই। আমরা 4 নম্বর সূত্রে চলে এসেছি। জায়গাটা খুবই অল্প লাগছিল এবং হয়তোবা তোমরা দেখতে পাবে না, সেই জন্য একটু বড় করে লেখা হয়েছে। তো প্রথম থেকে আমরা এই যে উদাহরণগুলো আছে এগুলোকে একটু ভাঙার চেষ্টা করি। বাংময়, বাক যুক্ত ময়, বাংময় হয়ে গেল। জগন্নাথ, জগৎ যুক্ত নাথ হয়ে গেল জগন্নাথ। উন্নয়ন, উৎ বা দয় হচ্ছেন তো উদ যুক্ত নয়ন হয়ে গেল উন্নয়ন। আচ্ছা, মৃন্ময়, বৃত্ত যুক্ত ময়, মৃন্ময়। দিক নিরূপণ, দিক যুক্ত নিরূপণ। এবার এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আশা করব যে এখান থেকে 2-3টে আমরা অলরেডি নিজেরাই ঠিক করে ফেলেছি। যদি না করে থাকি তাহলে প্র্যাকটিস করব, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। এখানে কি আছে দেখো, কয় হসন্ত, খণ্ডত্ব, দয় হসন্ত মানে হচ্ছে গিয়ে ত। আচ্ছা, কয় হসন্ত। তো আমরা দেখতে পাচ্ছি বর্গের যে প্রথম ধ্বনি, শুধুমাত্র এখানে মনে রাখতে হবে এইটা বাদ দিয়ে চটা বাদ দিয়ে যদি বর্গের আর 4টে ধ্বনির সঙ্গে ক, ট, ত, প এর সঙ্গে যদি ন অথবা ম, তাহলে প্রথম ধ্বনি চ বাদে যদি প্রথম ধ্বনি যেগুলো আছে তার সঙ্গে যদি আমি ন অথবা ম যোগ করি তাহলে সেটা কি হবে না, সেটা তৃতীয় অথবা পঞ্চম ধ্বনিতে পরিণত হবে। ওই বর্গেরই কটা গ অথবা উম হবে, আচ্ছা টটা ড অথবা ন হবে, তটা দ অথবা এটা হবে, এটা হবে, এটা হবে। তো এইভাবে যাবে যে তৃতীয় অথবা পঞ্চম ধ্বনিতে পরিণত হবে। অধিকাংশ ক্ষেত্রে পঞ্চম ধ্বনিতেই পরিণত হবে, শুধুমাত্র কয়ের ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা গয়ের ভ্যারিয়েশনও রাখতে পারবো। দেখো, দিক নিরূপণ যেটা রয়েছে সেখান থেকে দিক যুক্ত নিরূপণ, দিক নিরূপণ, এটাকে আমরা দিক নিরূপণও বলতে পারি, দিক নিরূপণও বলতে পারি। সেই কারণে বলছি যে আমরা দুটো ভেরিয়েশন পাবো, একটা হচ্ছে গ, একটা উম, দুটোই পাচ্ছি এবং দুটোকেই রাখতে পারবো। তাহলে কয় হসন্ত থাকলে সেটা উম হয়ে যাচ্ছে, কটা শিফট করে যাচ্ছে উমতে, ট থাকলে সেটা মূর্ধন্যতে, ত থাকলে সেটা দন্তন্যতে, প থাকলে মতে। তো এই ছিল এই 4 নম্বর সূত্র। এবার আমরা 5 নম্বর সূত্রের দিকে যাব। আচ্ছা, আমরা 5 নম্বর সূত্রে চলে এসেছি। এই সূত্রটা খুবই ছোট এবং খুবই সহজ। সেক্ষেত্রে যেটা আছে এখানে সেটা হচ্ছে চ এবং জ। এই চ আর জয়ের সাথে, এই চ এবং জয়ের সাথে যদি ন অথবা ম, তাহলে চ অথবা জয়ের সাথে যদি ন অথবা ম যোগ করি তাহলে কি হবে, তার ফল হবে সেটা ইয় হয়ে যাবে, তাহলে চ অথবা জয়ের সাথে যদি ন অথবা ম যোগ করি তাহলে এই সূত্র আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। দেখো, যাচ যুক্ত না, এটা হয়ে যাবে যাচ, এবং জজ যুক্ত ন, এটা হয়ে যাবে যোগ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চ অথবা জয়ের সাথে যদি ন অথবা ম যোগ করি তাহলে সেটা কি হবে, চ অথবা জয়ের সাথে যদি ন অথবা ম যোগ করি তাহলে সেটা হয়ে যাবে ইয়। এটা খুব ছোট একটা সূত্র, আশা করব যে তোমরা এই সূত্রটা বুঝে গেছো যে চ অথবা জয়ের সাথে ন অথবা ম যোগ করলে ইয় হবে। এক্ষেত্রে আর একটা উদাহরণ হতে পারে, রাজ যুক্ত নি হবে রাজ্ঞী। এর বেশি উদাহরণ তোমরা এখান থেকে পাবে না। চলো আমরা পরেরটাই যাই।
আমরা পরবর্তী সূত্রে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। এই সূত্রে আমরা কি জানবো? আমরা যেটা জানবো সেটা আমরা আগে ভেঙে দেখে উদাহরণটা দেখে বোঝার চেষ্টা করি। প্রথমে আছে সচ্চরিত্র। সচ্চরিত্রকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে? সৎ যুক্ত চরিত্র। আমাদের অর্থ যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের সন্ধি করতে সুবিধা হবে। যাবজ্জীবন, যাবৎ যুক্ত জীবন, যাবজ্জীবন। আচ্ছা, উল্লাস, উৎ যুক্ত লাস। চলত শক্তি, চলত যুক্ত শক্তি। আর পদ্ধতি, পদ যুক্ত হতি, পদ্ধতি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি ত, খণ্ডত্ব এবং দ। তার মানে খণ্ডত্ব মানে হচ্ছে তয় হসন্ত, আর দয় হসন্ত মানে দয় হসন্ত, সে তো দেখতেই পাচ্ছি। এবার এদের সঙ্গে কি যুক্ত হচ্ছে, এদের সঙ্গে কি কি যুক্ত হচ্ছে? দেখো, প্রথমে এখানে চ যুক্ত হয়েছে, এখানে জ যুক্ত হয়েছে, এখানে ল যুক্ত হয়েছে, এখানে স যুক্ত হয়েছে, এখানে হ যুক্ত হয়েছে। আমরা এটাকে একটু ভাঙার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। চ অথবা ছ, জ অথবা ঝ, ট অথবা ঠ, ড অথবা ঢ এবং ল, তালব্যস্য আর হ। এই এত কটা যদি ত অথবা দয়ের সাথে যুক্ত হয় তাহলে কি হবে, কি ফল হতে পারে, এটাই আমাদের সূত্র। তো এখানে সব কটা উদাহরণ দেওয়া সম্ভব হয়নি, দুটো উদাহরণ কম পড়েছে। কিন্তু যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে জানাবে, আমরা অবশ্যই আলোচনা করবো এই বিষয়। তবে এখানে সময় সংক্ষিপ্ততার একটা ব্যাপার রয়েছে, তাই আমি এখানে বলে দিচ্ছি, তোমরা সূত্রটা ভালো করে মিলিয়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো বই দেখে তোমরা একটু দেখে নেবে। তো ত অথবা দয়ের সাথে, এটা অথবা চিহ্ন হবে, ত অথবা দয়ের সাথে যদি চ অথবা ছ যোগ করি তাহলে এটা চ হবে। জ অথবা ঝ যোগ করলে জ হবে। ট অথবা ঠ যোগ করলে ট হবে। ড অথবা ঢ যোগ করলে ড হবে। ল যোগ করলে ল হবে। একমাত্র এই তালব্যস্য যোগ করলে কি হবে? চ হবে। এবং হ যোগ করলে এখানেও কিন্তু একটা অন্য জিনিস হবে, সেটা হচ্ছে দয়ে ধ। দেখো, পদ যুক্ত হতি, হ ছিল এবং সেটা হয়ে গেল দয়ে ধয়ে, অর্থাৎ এখানে দয় হয়ের পরিবর্তে হয়ে যাবে ধ, হয়ের পরিবর্তে হয়ে যাবে ধ। আর তালব্যস্যের পরিবর্তে চ। দেখো, চলত যুক্ত শক্তি ছিল, চলত শক্তি হয়ে গেছে, এখানে চয় ছয়ে পরিণত হয়েছে, এটা আমরা লিখতে পারি চয় ছ। আচ্ছা, উল্লাস, উৎযুক্ত লাস, এখানে দুটো ল হয়ে গেছে। দেখো, খণ্ডত্বটা ল হয়ে গেছে। পরের ব্যঞ্জনের প্রভাবে পূর্বের ব্যঞ্জনটা পরিবর্তিত হচ্ছে। পরের ব্যঞ্জন কিন্তু কখনো পরিবর্তিত হয় না। ব্যঞ্জন সন্ধির এইটাই নিয়ম যে পরের যে ব্যঞ্জনটা আছে সেটা পরিবর্তিত হয় না, পূর্বের ব্যঞ্জনটা পরিবর্তিত হয়ে যায়। তা সচ্চরিত্র, এখানে সৎ ছিল, চয় চয় হয়ে গেছে। আশা করছি তোমরা ওটা বুঝতে পেরেছো। আমরা পরের উদাহরণে যাব। আমরা ব্যঞ্জন সন্ধির 7 নম্বর পর্বে চলে এসেছি। আমাদের এবার 7 নম্বর সূত্রে আমরা পৌঁছানোর চেষ্টা করব। কিভাবে? তো আমরা 4টে উদাহরণ লিখেছি। এই 4টে উদাহরণ আশা করছি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, কারণ এগুলো করা খুবই সোজা, কিন্তু সূত্রে পৌঁছানোটা একটু জটিল। আমি প্রথম দিনেই বলেছিলাম যে সূত্র এমন একটা বিষয়, সেটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কি হয় না, আমরা যে কোনো কিছু সমাধান করতে দ্রুততার সাথে সমাধান করতে পারি। যেমন a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা যদি আমার জানা থাকে তাহলে কি হবে, কোথাও যদি a প্লাস বি এর বদলে 2 প্লাস 3 তার হোল স্কোয়ার লেখা থাকে তাহলে আমি চট করে সেখান থেকে বার করে ফেলতে পারবো তার যে আলটিমেট যে সলিউশন সেটা কি। তো না হলে পরে আমাকে কি করতে হবে, সেটা করে দেখতে হবে। তো এক্ষেত্রে সূত্রটা ঠিক তাই, আমাদের যে কোনো যে সন্ধির যে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কি করতে হবে, সন্ধিটা সমাধান করতে আমাদের সুবিধা হয়। আশা করব এটা এমন কিছু নেই এই উদাহরণগুলোতে যেগুলো তোমরা করতে পারবে না। আশা করব তোমরা সকলেই করতে পেরেছো। যদি ভুল হয় তাহলে জানতে হবে যে আমাদের সূত্র জানা অবশ্যই প্রয়োজন আছে। হৃদকম্প, হৃদ যুক্ত কম্প, হৃদকম্প। আচ্ছা, তদ যুক্ত ত, তত্ত্ব। তৎপুরুষ, তদ যুক্ত পুরুষ এবং উৎসর্গ, উদ যুক্ত স্বর্গ। এছাড়া আরও অনেক উদাহরণ আছে, যাই হোক আমরা এই উদাহরণ ধরে চলছি। এখানে ত এই বানানটা হবে, যাই হোক। তো দেখো এখানে শেষে কি আছে, দয় হসন্ত। তো সবকটাতেই দয় হসন্ত আছে। যাই হোক, এটার আরও একটু ভেরিয়েশন থাকে, সেটা হচ্ছে দ অথবা ধ এর পরে যদি আমাদের
এই ক চ ট ত প এই বর্গের চ আর ট এটাকে বাদ দিই, বাকি যে তিনটে আছে অর্থাৎ ক বর্গ অথবা ত বর্গ অথবা প বর্গ, এই তিনটে বর্গের যদি কিছু যোগ হয় অথবা যদি দন্তস্ব যোগ হয় তাহলে সেটা কি হয়, সবসময় পূর্বের যে স্বরটা সেটা দ ধ না থেকে সেটা কি হয়ে যায়, ত হয়ে যায়, সেটা ত হবে। তাহলে আমাদের যে 7 নম্বর সূত্র সেটা কি না, 7 নম্বর সূত্রটা হলো দ অথবা ধ এর পরে ক বর্গ ত বর্গ প বর্গ অথবা দন্তস্ব যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা আগের যে পূর্ববর্তী যে ব্যঞ্জন অর্থাৎ দ অথবা ধ সেটা কিন্তু হয়ে যায় ত। এর উদাহরণ কি কি আছে তখন, হৃদ যুক্ত কম্প দয় হসন্ত যুক্ত ক আমরা দেখতে পাচ্ছি এটা কি হয়ে গেছে, খণ্ডত্ব হয়ে গেছে। আচ্ছা, দয় হসন্ত যুক্ত ত কি হয়ে গেছে, ত হয়ে গেছে। আচ্ছা, দয় হসন্ত যুক্ত প কি হয়ে গেছে, দটা খণ্ডত্ব হয়ে গেছে। আচ্ছা, দয় হসন্ত যুক্ত দন্তেস্ব কি হয়ে গেছে, সেটা খণ্ডত্ব হয়ে গেছে। তাহলে আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে বলবো আরও একবার দেখো, দুবার দেখো, তিনবার দেখো, তাতেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে আরও বিস্তারিত অর্থাৎ আরও উদাহরণ দিয়ে আরও ভালো করে বোঝানোর। তো যাদের জন্য আমার এই আলোচনা তারাই যদি বিষয়টাকে ধরতে না পারে, বিষয়টা যদি অধরা থেকে যায় তাদের কাছে, তাহলে তো আমার কোনো সার্থকতাই থাকে না। কাজেই তোমরা দুবার দেখো, তিনবার দেখো, যদি তাতেও কোথাও অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি চেষ্টা করব সামনের ভিডিওতে আরও সহজ করে, আরও সরল করে, আরও বেশি উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝানোর। আমরা 8 নম্বর সূত্রে চলে এসেছি। এখানে 3টে উদাহরণ লেখা রয়েছে, বুদ্ধ, লব্ধ এবং দুগ্ধ। এই 3টে থেকে আমরা একটা সূত্রে পৌঁছানোর চেষ্টা করব। তো চলো বুদ্ধ, লব্ধ, দুগ্ধ আমরা এগুলোকে ভাঙার চেষ্টা করি। আচ্ছা, এটা কি হবে তাহলে, বুদ্ধটা ভাঙলে কি হতে পারে তোমরা নিজেরা আন্দাজ করো। বুধ যুক্ত ত, লব্ধ লভ যুক্ত ত, আচ্ছা দুগ্ধ দুহ যুক্ত ত। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভয় হসন্ত, ধয় হসন্ত, ভয় হসন্ত এবং হয় হসন্ত। ধয় হসন্ত, আচ্ছা ভয় হসন্ত অথবা হয় হসন্ত, এদের সঙ্গে যদি ত যুক্ত হয়, সবকটার ক্ষেত্রে তটা কমন, যদি ত যুক্ত হয় তাহলে কি হবে এর ফল, যদি ধয়ের সঙ্গে ত হয় তাহলে দেখতে পাচ্ছি এখানে দয় ধয় হয়েছে। আচ্ছা, ভয়ের সাথে ত হলে এটা হচ্ছে বয় ধয় হয়েছে, আর হয়ের সাথে ত হয়েছে এটা হচ্ছে গয় ধয়। আমরা মনে রাখার জন্য দেখতে পারি ভ থাকলে পূর্বের যে ব্যঞ্জন অর্থাৎ ব, প ফ ব ভ, ভটা ব হয়েছে, তেমনি আগেরটাও তাই হয়েছে, ধটা দ হয়ে গেছে, দয়ের পরে ধ আসে, আর এক্ষেত্রেই শুধু পরিবর্তনটা আছে, সেটা হচ্ছে হ ছিল সেটা গ হয়ে গেছে। তাহলে দুহ যুক্ত ত দুগ্ধ, লভ যুক্ত ত লব্ধ, আর বুধ যুক্ত ত বুদ্ধ। তো আশা করছি তোমরা 8 নম্বর সূত্রটা বুঝতে পেরেছো। 8 নম্বর সূত্রটা কি হলো তাহলে না, যদি ধ ভ আর হয়ের পরে ত থাকে তাদের মধ্যে যদি সন্ধি হয় তাহলে দয় ধয়, বয় ধয় এবং গয় ধয় হয়। তাহলে 8 নম্বর সূত্র বোঝা গেছে। পরেরটাই যাচ্ছি। 9 নম্বর সূত্রে আমরা যাওয়ার জন্য 3খানা উদাহরণ লিখেছি। 3খানা উদাহরণ কি কি, দংশন, হিংসা এবং বৃংহিত। বৃংহিত শব্দটা একটু খটোমটো শব্দ, দংশন এবং হিংসা শব্দের সঙ্গে আমরা পরিচিত। দংশনকে ভাঙলে আমরা কি পাই দেখি, একটু চেষ্টা করি ভাঙার। দন যুক্ত শন হয়ে গেল দংশন। আচ্ছা, হিংসা, হিন যুক্ত সা হিংসা। বৃংহিত, বৃন যুক্ত হিত বৃংহিত। তা এখানে দেখতে পাচ্ছি যে 9টা কমন, 9টা সবকটাতেই কমন, অর্থাৎ দন্ত নয় হসন্ত এর সঙ্গে যদি কি কি যুক্ত হয়, তালব্যস্য, দন্তস্ব এবং হ, তালব্যস্য, দন্তেস্ব অথবা হ, এই যদি যুক্ত হয় তাহলে 9টা কি হয়ে যাচ্ছে, দন্তের 9টা দেখতে পাচ্ছি আমরা কি হয়ে গেল, অনুস্বার। দন্তের 9টা কি হয়ে গেল, অনুস্বার। এইভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দন্তন্য এর সাথে
যদি তালব্যস্য দন্তস্য হ তিনটেই কিন্তু ঊষ্মধ্বনি, ঊষ্মধ্বনি, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের ঊষ্মধ্বনি। এদের যদি যোগ হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সবসময় দন্তন্য যেটা আছে, পূর্বের যে ব্যঞ্জনের দন্তন্যটা আছে সেটা অনুস্বর হয়ে যাবে, অর্থাৎ দন্তন্যটা অনুস্বর হবে। কার সঙ্গে থাকলে, তালব্যস্য দন্তস্য হয়ের সাথে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরেরটাই যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আবারও 5খানা উদাহরণ লিখেছি। এটা হচ্ছে 10 নম্বর সূত্র। এই সূত্রে আমরা কি শিখছি, সংঘাত, সঞ্চয়িতা, সম্ভব, সংসার, সন্দেশ। এই 5টা উদাহরণ থেকে আমরা খুব সুন্দরভাবে শিখে যাব এর থেকে কি সূত্র তৈরি হতে পারে। তো দেখতে পাচ্ছি সংঘাতকে ভাঙলে কি হবে, সমযুক্ত ঘাত, নিশ্চয়ই এরকমই হবে। চলো দেখাই আমরা কি হবে। সংঘাত, সমযুক্ত ঘাত। আচ্ছা, সঞ্চয়িতা, সমযুক্ত চয়িতা, সম্ভব, সমযুক্ত ভব। আচ্ছা, সংসার, সমযুক্ত সার, সন্দেশ, সমযুক্ত দেশ। আচ্ছা, এখান থেকে আমরা কি কি শিখছি, তাহলে দেখো সবকটাতে ম আছে, মটা কমন, মটা কমন, মটা থাকবেই। এবার এই ময়ের পরে ময় হসন্ত, এর সঙ্গে যদি ক বর্গের কিছু যুক্ত হয়, ক বর্গের কিছু যদি যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেটা অনুস্বরে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছ ক বর্গের ধ্বনি হচ্ছে, এটা অনুস্বরে পরিণত হয়েছে। যদি চ বর্গের কিছু থাকে তাহলে সেটা কিসে পরিণত হচ্ছে, ইয়তে পরিণত হচ্ছে। যদি চ বর্গ থাকে, যদি চ বর্গ থাকে তাহলে সেটা ইয়তে পরিণত হচ্ছে। আচ্ছা, এরপর ম বর্গের দেখো, প ফ ব ভ ম, তো এটা প বর্গের আছে। এই প বর্গের মধ্যে কি আছে, প ফ ব ভ ম, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, মটা মই থেকে যাচ্ছে, সম্ভবটা সম্ভবই থেকে যাচ্ছে। সংসার, যদি দন্তস্ব, অর্থাৎ এখানে দন্তস্ব শুধু নয়, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ এবং সামনে অন্তর্জ র ল ব, এতগুলো যদি থাকে তাহলে সব ক্ষেত্রেই কি হবে, অনুস্বর হয়ে যাবে। সব ক্ষেত্রে কি হবে, অনুস্বর হয়ে যাবে, যেটা এই সূত্রটা। অর্থাৎ অন্তর্জ র ল ব, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ, এইগুলো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অনুস্বর। আমরা দেখতে পাচ্ছি এখানে অনুস্বর হয়েছে। নেক্সট সন্দেশ, সমযুক্ত দেশ। তো দেখো দটা কোন বর্গের, দেখো তো ত বর্গের, তাহলে ত বর্গের দ রয়েছে, সেই দটা কি হলো, ওই বর্গেরই পঞ্চম বর্ণে পরিণত হয়েছে, বর্গের পঞ্চম বর্ণ। এটাই হচ্ছে নিয়ম, যে এই চ বর্গের পর থেকে, অর্থাৎ চ বর্গ থাকলে সেটা কি হচ্ছে, ইয় হয়ে যাচ্ছে পঞ্চম বর্ণ। আচ্ছা, ক বর্গ থাকলে সেটা উম বা অনুস্বর হয়ে যাচ্ছে। একই সঙ্গে যদি তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ, অন্তর্জ র ল ব এত কিছু থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে অনুস্বর। আচ্ছা, এরপর যদি অন্য বর্গ কিছু থাকে তাহলে এই যে তিনটে আছে এখানে কি হয়ে যাচ্ছে, ফিফথ, 5 নম্বরে চলে যাচ্ছে। এই ফিফথ যে 5 নম্বর আছে, এই 5 নম্বর বর্ণ সেই বর্ণটার গুরুত্ব পাচ্ছে। তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখছি পঞ্চম যে বর্ণটা আছে সেই বর্ণটা গুরুত্ব পাচ্ছে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক বইয়ে অনেক রকম করে লেখা থাকে, মোদ্দা কথা হলো কচটত প যেই বর্ণই হোক না কেন, সেটা সেই বর্গের প্রথম ধ্বনি যদি ময়ের সাথে যুক্ত হয় তাহলে সেটা পঞ্চম বর্ণে পরিণত হয়, এবং এই বর্গের যে ধ্বনি যুক্ত হোক না কেন, এই বর্গগুলোর যে কোনো ধ্বনি যুক্ত হোক না কেন সেটা কিসে পরিণত হয়, পঞ্চম বর্ণে পরিণত হয়। আর যেটা বাড়তি কথা সেটা হচ্ছে অন্তর্জ র ল ব, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ, এইগুলো যদি যুক্ত হয় ময়ের সাথে তাহলে সেটা অনুস্বারে পরিণত হয়। বোঝা গেছে আশা করি। তো নেক্সট আমরা পরেরটাই যাই। আমরা 11 নম্বর সূত্রে এসেছি। এবার 11 নম্বর সূত্রে পৌঁছানোর চেষ্টা করব কিভাবে। দেখো এবার দুটো উদাহরণ রয়েছে, বৃষ্টি এবং অনুষ্ঠান।
আমরা বৃষ্টিটা খুব সহজেই করতে পারি। বৃষ যুক্ত তি, বৃষ্টি, এটা আমরা খুব সহজেই সব বইয়ে ছোটোবেলা থেকে শিখে এসেছি। অনুষ্ঠান, অনুষ্ঠানটার ক্ষেত্রে একটা সমস্যা আছে। যাই হোক, আশা করি অনেকেই পারবে। অনুষ যুক্ত থান, অনুষ্ঠান। দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টরটা হচ্ছে মূর্ধন্য স। তাহলে মূর্ধন্য স হসন্ত যদি থাকে, তার সঙ্গে যদি ত অথবা থ দেখতে পাচ্ছি, এখানে ত দেখতে পাচ্ছি, এখানে থ দেখতে পাচ্ছি, এগুলো যদি থাকে তাহলে তার ফলটা কি হয়? ট অথবা ঠ হয়ে যায়। তাহলে ত থাকলে ট, থ থাকলে ঠ। বোঝাতে পেরেছি? আশা করছি মাথায় ঢুকবে, এবং আমি বলবো বারবার যে তোমরা অন্ততপক্ষে এই ভিডিওটাকে আরেকবার দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। একটু মানে থেকে থেকে পজ করে করে দেখো। বৃষ যুক্ত তি, মূর্ধন্য স এর সঙ্গে ত হয়ে গেল ট এখানে, এবং অনুষ যুক্ত থান, মূর্ধন্য স এর সঙ্গে থ হয়ে গেল সেটা ঠ। তাহলে মূর্ধন্য স এর সঙ্গে ত থাকলে ট হয়, মূর্ধন্য স এর সঙ্গে থ থাকলে ঠ হয়। এই হচ্ছে সূত্র, খুব সোজা সূত্র। 2-4 বার প্র্যাকটিস করলেই তোমরা সকলেই পারবে। চলো এরপরে সূত্রটাই যাই। আমাদের সামনে দুটো উদাহরণ রয়েছে, সংস্কৃত এবং পরিষ্কার। তো সংস্কৃত, সম যুক্ত কৃত, সংস্কৃত। পরিষ্কার, পরি যুক্ত কার, পরিষ্কার। সম আর পরি এর সঙ্গে যদি ক্রি ধাতুজাত, ক্রি ধাতুজাত যদি কিছু থাকে, দেখো কৃত এবং কার দুটোই কিন্তু ক্রি ধাতুজাত। তাহলে সম অথবা পরির জন্য কি হচ্ছে? হয় দন্তেস আসছে, নয় মূর্ধন্য স আসছে। সম থাকলে আসবে দন্তেস এবং পরি থাকলে আসবে মূর্ধন্য স। মূর্ধন্য সটা সত্যবিধান অনুযায়ী আসে। যাই হোক, ক্রি ধাতুজাত কিছু যদি থাকে সম অথবা পরির পরে, তাহলে দন্তেস অথবা মূর্ধন্য স আসবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট উদাহরণে যাচ্ছি। দেখো দুটো উদাহরণ লেখা রয়েছে, উত্থান এবং উত্থিত। উত্থানকে ভাঙলে কি হয়? উৎ যুক্ত স্থান, উৎ যুক্ত স্থান, এবং এটা হচ্ছে উদ যুক্ত স্থিত। তাহলে স্থান এবং স্থিত দুটোই কিন্তু স্থা ধাতুজাত। তাহলে স্থা ধাতুজাত কিছু, তার সামনে কি থাকতে হবে? উদ, উদ উপসর্গ। এর সঙ্গে যদি স্থা ধাতুজাত কিছু থাকে, তাহলে সেখানে দন্তের সটা লোপ, দন্তের সটা লোপ পাচ্ছে। দেখো, স্থান ছিল, থান হয়েছে, স্থিত ছিল, থিত হয়েছে, অর্থাৎ দন্তের সটা কিন্তু লোপ পেয়েছে। তাহলে আশা করছি তোমরা 13 নম্বর যে সূত্রটা আছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে স্থা ধাতুজাত কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে যে দন্তের সটা আছে সেটা লোপ পেয়ে যাবে। আমরা এরপর আর দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, আরেকটি হচ্ছে খাঁটি বাংলা। তাহলেই আমাদের ব্যঞ্জন সন্ধি শেষ। প্রথম দিনের ভিডিওতেই বলেছি যে আমাদের ব্যঞ্জন সন্ধি হোক, বিসর্গ সন্ধি হোক বা স্বরসন্ধি, সবকটাতেই কিন্তু খাঁটি বাংলা এবং নিপাতনে সিদ্ধ এটা কিন্তু আসবে, যেহেতু আমরা বাংলায় সন্ধি শিখছি। তো এখন আমরা যেটা শিখছি এটা হচ্ছে খাঁটি বাংলা। এটা খাঁটি বাংলা। খুব দ্রুত যাচ্ছে, হাতের লেখাটা হয়তো বা কখনো অস্পষ্ট হয়ে যাচ্ছে, আশা করছি তোমরা সেটা মানিয়ে নেবে। তো খাঁটি বাংলায় দেখো 3টে উদাহরণ লিখেছি। একটা হচ্ছে জগজন বা জগজন, জগমোহন, জগবন্ধু। তাই জগজন জগৎ যুক্ত জন, জগমোহন জগৎ যুক্ত মোহন, এবং জগবন্ধু জগৎ যুক্ত বন্ধু। তো দেখো সবকটাতেই খণ্ডত্বটা লোপ পেয়েছে। অর্থাৎ খাঁটি বাংলার ক্ষেত্রে কি হবে, যে যখন সন্ধিটা হবে তখন পূর্বের যে ধ্বনি সেই ধ্বনিটা লোপ পেয়ে যাবে। পূর্বপদের যে ধ্বনি সেই ধ্বনিটা কি হবে? লোপ পেয়ে যাবে। ভ্যানিশ, ভ্যানিশ, ভ্যানিশ হয়ে গেল। তাহলে কি হলো? জগজন হয়ে গেল, জগমোহন হয়ে গেল, জগবন্ধু হয়ে গেল। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার লাস্ট নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে আমরা নিশ্চয়ই জানি যে নিয়ম যেখানে মানা হয় না। পতঞ্জলি, দেখো পতঞ্জলিকে যদি ভাঙি তাহলে পতত যুক্ত অঞ্জলি। আচ্ছা, পরস্পর, পর যুক্ত পর, পরস্পর। একাদশ, এক যুক্ত 10। তো এখানে যদি ব্যঞ্জন সন্ধি হয় তাহলে 1 যুক্ত 10 একাদশ, 1-10 হওয়ার কথা। একাদশ কী করে হলো? হলো না।
আচ্ছা, পরপর যোগ করে এটা পরস্পর হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত ছিল পদতঞ্জলি। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হয়নি। তার মানে কি, এখানে নিয়মটা মান্য করা হলো না, যে কারণে এটাকে আমরা বলতে পারছি নিপাত নিষিদ্ধ, অর্থাৎ নিয়ম এখানে মানা হয়নি। তো আমরা কটা সূত্র আলোচনা করলাম? 14 রকম সূত্র আলোচনা করেছি, এবং 14 রকম সূত্রে কম বেশি 3টে করে উদাহরণ দেওয়া হয়েছে। 14 3 42টার উপরে উদাহরণ আছে, প্রায় 50টা মতো উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এবং যতটা সম্ভব খোলসা করে বলার চেষ্টা করেছি। জানি এরপরেও কিছু কনফিউশন থাকবে, কিছু প্রবলেম থাকবে। আশা করছি সেই সমস্ত সমস্যাগুলো আমি জানতে পারবো, অর্থাৎ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সামনে কোনো একটি ভিডিওতে এই বিষয়গুলোতে আলোচনা করার। এবং যেটা বললাম যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এমন ঘটনা আজকের পর থেকে ঘটতে শুরু করবো না যে সন্ধি আমি 100% ঠিক করতে শুরু করে দেবো। এটা সম্ভব নয়। আমি 90% 80% ঠিক করতে অবশ্যই পারবো। এরপরে যেটুকুনি সমস্যা হবে সেটা আমাদের অনুশীলন এবং প্র্যাকটিসের প্রয়োজন আছে। আর যদি আরও ডেপথে জানার প্রয়োজন হয়, আরও বেশি উদাহরণ জানার প্রয়োজন হয়, যদি বাড়িতে বইয়ের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে যে স্যার আপনি একটু আলোচনা করে দিলে আমরা বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই জানাও। আমি চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ বিষয়ে যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো কাটিয়ে দিতে। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের দিন বিসর্গ সন্ধির ক্লাসে অবশ্যই। এছাড়াও আমাদের অন্যান্য বিভিন্ন রকম ক্লাস কিন্তু চলছে, তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো। আশা করছি তোমাদের উপকারে আসবে। যদি আমরা তোমাদের সামান্যতম উপকারে লাগি তাহলে আমরা সার্থক হই, আমরা গর্বিত হই। থ্যাংক ইউ।